আইদ চলে যেতে খুশবু জামাকাপড় গোছগাছের সময় মাহিদের দেওয়া সেই চিরকুটটা পায়। খুশবু চিরকুটটা নিয়ে চুপচাপ বসে আছে। আইদ রাতে বাসায় এসে রুম অন্ধকার দেখে লাইটটা জ্বালিয়ে খুশবুকে বেডের সাথে হেলান দিয়ে ফ্লোরে হাঁটু মুড়িয়ে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখে। খুশবু মাথা তুলে তাকালে আইদ দেখে ওর চোখ মুখ লাল হয়ে আছে। হয়তো কান্না করেছে, কিন্তু কেন কান্না করেছে এইসব ভেবে আইদ কিছু বলার আগেই খুশবু চিরকুটটা ওর সামনে ধরে বলে, এইটা আপনার কাছে কেন বলেন? এই একটা স্মৃতিই তো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, সেটিও আপনি সরিয়ে দিতে চাইলেন। খুশবু কান্না করতে করতে কথাটা বললে আইদ কিছু বলতে লাগলে খুশবু ওকে থামিয়ে দিয়ে বলে, থাক, কিছু বলতে হবে না। আপনি তখন বললেন না আপনাদের মাঝে অনেক অমিল ছিল। হ্যাঁ, সত্যি আপনাদের মাঝে অনেক অমিল, দুজনের ব্যক্তিত্বের অমিল। মাহিদকে ভালোবাসার সত্ত্বেও মাহিদ কখনো আমার হাতটাও ধরার প্রয়োজন বোধ মনে করেনি। আর আপনি কি করেছেন? আমার উপরে জোর খাটিয়েছেন। মাহিদ আপনার মতো বিকৃত মস্তিষ্কের ছিল না। খুশবুর কথাগুলো শুনে আইদ কয়েক কদম পিছিয়ে যায়। কথাগুলো মানতে খুব কষ্ট হচ্ছে। বিয়ের দিন জোর খাটালেও এই দিন তো এমন কিছু করেনি। খুশবু নিজেও তো বাধা দেয়নি, তাহলে আজকে এইসব কেন বলছে? আইদ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। হ্যাঁ, সেদিন ও চিরকুটে নিয়ে এসেছিল, খারাপ কোনো উদ্দেশ্যে তো আর আনছিল না। কি মনে হয়ে এনেছিল নিজেও জানে না। যত্ন সহকারেই তো রেখেছিল, তার জন্য খুশবু ওকে ভুল বুঝবে এটা বুঝতে পারেনি। এই ঘটনার 2 দিনের মাথায় আদিবা বাসায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। ওর মা বাবা কারণ জিজ্ঞাসা করলেও ও কিছুই বলছে না, শুধুই কান্নাকাটি করে যাচ্ছে। আহিদকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখেই আদিবা উত্তেজিত হয়ে যায়। এই, তোর বউ কোথায়? কোথায় সে? এরা 2 ভাই বোন মিলে কি শুরু করেছে? তোর বউয়ের জন্য তো আমার একটা ভাই আর আমাদের মাঝে নেই। আমার ভাইটাকে শেষ করেও শান্তি হয়নি, এখন আবার ওর ভাইয়ের জন্য আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। নিধির বাবা আমাকে যা নয় তাই বলেছে, আমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলেছে, আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না এই কথাও বলেছে। আদিবা আইতকে এইসব বলে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু জানো মাহিদের অ্যাক্সিডেন্টটা কেন হয়েছিল? ওই মেয়েটার জন্য। ওই মেয়েটার জন্যই আইসক্রিম আনতে গিয়ে আমার ভাইটা আর আমাদের মাঝে নেই। যে মেয়ের জন্য তুমি তোমার এক ছেলেকে হারালে, সেই মেয়েকেই আবার তোমার আরেক ছেলের জীবনে আনলে, তাকেও শেষ করতে। রাক্ষসী একটা। ওপর থেকে চেঁচামেচির শব্দ শুনে খুশবু নিচের দিকে অগ্রসর হলেই আদিবা আঙ্গুল তাক করে খুশবুকে দেখিয়ে কথাগুলো বলে। খুশবু এইসব শুনে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। আদিবাকে থামিয়ে দিয়ে আইদ বলে, চুপ কর, কখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। মাহিদের সাথে যা হয়েছিল ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এর জন্য তুই কাউকে দায়ী করতে পারিস না। আদিবা আরো উত্তেজিত হয়ে যায়। বইয়ের হয়ে ওকালতি করাও শিখে গেছিস, যে বড় বোনের মুখে মুখে কথা বলছিস? তোর বইয়ের হেই আছে বলতে হবে। আমার সাদাসিধে ভাইটাকে তো ফাঁসিয়েছিলই, এখন আবার তোকেও হাত করে নিয়েছে। আদিবা চুপ করো, তুমি নিজেই কিন্তু প্রথম থেকে সিন ক্রিয়েট করছো। জামাইয়ের সাথে তোমার কি হয়েছে তুমি ক্লিয়ার করে না বললে কখন থেকে যা নয় তাই বলছো। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে, যে তুমি তোমার ছোট ভাই ভাইয়ের বউয়ের সাথে এই বিহেভ করছো? বাবার ধমকে আদিবা কিছুটা নিভে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, নিধির বাবা বন্যার বিয়ে ঠিক করেছিল, বন্যা তখন কিছুই বলেনি। আর আজ বিকালে বন্যা সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর তার জন্য ওর ভাই আমাকে যা নয় তাই বলে হসপিটালের লোকজনের মাঝেই সিন ক্রিয়েট করে বের হয়ে যেতে বলেছে। আর তার কারণ হিসাবে বন্যা খুশবুর ভাই রিদানকে ভালোবাসে, আর ওকে ছাড়া কাউকে সে বিয়ে করতে পারবে না। এমনই একটা নোট ওর ঘর থেকে পাওয়া গেছে। রিদান আইদের সুমন্দি, এই জন্য নিধির বাবা সবটার জন্য আমাকেই দায়ী করছে। বন্যা সুইসাইড অ্যাটেম্প করেছে শুনে
খুশবু আগের সব কথা ভুলে ওর মাথায় শুধু বন্যার চিন্তাই আসছে। মনে মনে প্রে করছে বন্যার যেন কিছু না হয়। আদিবার থেকে এই সব শুনে আইদ রেগে যায়। ভাইয়া তোকে দায়ী করে তোকে চলে আসতে বলেছে, আর তুইও চলে আসছিস। বোনের এই অবস্থায় কোনো ভাইয়েরই মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুই তো অস্বাভাবিকের মতো বিহেভ করতে পারিস না। তোর উচিত নয় এই সময় ওদের পাশে থাকা, তাই নয় কি? তোর অসুস্থ শাশুড়িটার পাশে থাকা। আর নিধি কোথায়? তাকেও তো ফেলে চলে এসেছিস, আর এইখানে এসে সিন ক্রিয়েট করছিস। আমি কেন সিন ক্রিয়েট করছি তুই বুঝতে পারছিস না এটা? আমি সবই বুঝতে পারছি আপু, বাট তুই কিছু না বুঝে অযথাই সিন ক্রিয়েট করছিস। বন্যা যা করেছে এটা ওর একতরফা ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। রিদান ভাই তো ওকে ভালোই বাসে না। রিদান ভাইয়ের দিক থেকে সে একদমই ঠিক। তার জন্য তোরা না জেনে তাকে দায়ী করতে পারিস না। আইদ, এখন এইসব কথা রাখো, এইসব বিষয়ে পরে কথা হবে। তুমি আদিবাকে নিয়ে হসপিটালে যাও। ওই দিকের কি পরিস্থিতি সেইটা আগে দেখো। এই সময় ওদের পাশে থাকা আমাদের উচিত। বাবার কথা শুনে আইদ আদিবাকে নিয়ে বের হয়ে যায়। ও চলে যেতেই এতক্ষণ পর আইদের মা ডুকরে কেঁদে ওঠে। মাহিদের মৃত্যুর জন্য খুশবুকে দায়ী করে যা নয় তাই বলতে থাকে। আইদের বাবা কোনো মতেই ওনাকে সামলাতে পারছে না। এক পর্যায়ে উনি বলেন খুশবুকে উনি কিছুতেই ওনার আরেক ছেলের পাশে সহ্য করবে না। খুশবুকে বাসা থেকে বের হয়ে যেতে বললে খুশবুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই সেই শাশুড়ি যে কিনা ওকে মেয়ের মতো ভালোবাসতো, আর সে আজ এই কথা বলছে। শাশুড়ির জেদের কাছে হার মেনে খুশবু সেদিন সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে আসে। আজ 10 দিন খুশবু নিজেদের বাড়িতে। এই 10 দিনে খুশবু আইদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, আর না আইদ করেছে। খুশবু ভার্সিটিতেও যায় না আইদের সম্মুখীন হবার ভয়ে। বন্যাকে 2 দিন পরেই হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। বন্যা এখন মোটামুটি সুস্থ। হাই ডোজের স্লিপিং পিল খেয়ে হাত কাটার জন্য শরীরটা এখনো দুর্বল। আইদি সেদিন বন্যার ভাই রিদানকে এই বিষয়টা সব খুলে বলে। বন্যার ভাইও বুঝতে পারে এতে রিদান কোনোভাবেই ইনভলভ না। আইদ হসপিটাল থেকে পরের দিনই বাসায় আসার পর জানতে পারে খুশবু ওই রাতেই চলে গেছে। পুরো ঘটনাটা না শুনেই আইদের খুশবুর ওপরে অভিমান হয়। মনে করে খুশবু এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। তাই আদিবার ওইসব কথার সূত্র ধরেই হয়তো সে চলে গেছে। খুশবু যে ওর মায়ের কারণে অনেকটা বাধ্য হয়েই চলে গেছে এই কথা আইদ জানে না। আইদের বাবা আজকে সময় সুযোগ বুঝে ছেলেকে সবটা জানিয়ে দেন। সবটা শোনার পর আইদ ওর মায়ের রুমে যায়। আচ্ছা আম্মু, তুমি তো তোমার 3 ছেলে মেয়ের মধ্যে মাহিদকে সবচেয়ে বেশি ভালোবাসতে। তোমার সেই মাহিদ একজনকে অসম্ভব ভালোবাসতো। সেই মেয়েটি আর কেউ নয়, বর্তমানে তোমার ছেলের বউ। আমি নিজে কিন্তু এই বিয়েটা করতে চাইনি, তোমরাই দেখে শুনে দিয়েছো। আমিও প্রথমে কিছু কারণবশত খুশবুকে মন থেকে মানতে পারিনি, কিন্তু যখনই জানতে পেরেছি মাহিদ যে মেয়েটিকে এতটা ভালোবাসতো সে আর কেউ নয়, খুশবু, তখন থেকে খুশবুর প্রতি অন্যরকম একটা মায়া কাজ করেছে। সবসময় মনে হয়েছে আমার ভাই যে মেয়েটিকে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল, ভাগ্যক্রমে সে যখন আমারই জীবন সঙ্গী হয়েছে তখন আমি না হয় ওকে আমার মতো করে সারা জীবন আগলে রাখবো। ছোট ভাইয়ের ভালোবাসাকে সম্মান করেই আমি খুশবুকে হাসি খুশি রাখতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল খুশবুকে খুশি রাখা মানে আমার ভাইয়ের এক অপূর্ণ ইচ্ছেকে খুশি রাখা। আইদের এইসব কথা শুনে ওর মা ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকায়। আইদ মায়ের থেকে চোখটা ফিরিয়ে নিয়ে বলে, মাহিদের সাথে সেই দিনটা খুশবু না থেকে যদি আমি থাকতাম তাহলে কি তুমি আমাকেও ওর মৃত্যুর জন্য দায়ী করে বাড়ি থেকে বের করে দিতে? তুমি যখন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো তখন আমি ওকে বাড়ি ফিরিয়েও আনবো না, আর তোমাকেও আনতে বলবো না। এতটা অপমানিত হয়ে যখন বাড়ি ছাড়তে হয়েছে তখন আর ওকে এই বাড়িতে ফিরতেও হবে না। কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে বলো না, এটা আমি পারবো না।
আইদ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। খুশবুকে সেদিন অত রাতে বাসায় আসতে দেখে ওর মা, বাবা, রিদান সবাই বেশ অবাক হয়েছিল। খুশবু পিছে হেসে একটা কথাই বলে রুমে চলে যায়। তোমাদের পাপের শাস্তি কিছুটা তো তোমাদের মেয়ের ওপরেও যাবে, তাই না? মেয়েকে সবসময় ঘরের কোণে মন মরা হয়ে বসে থাকতে দেখে খুশবুর মা এখন প্রতিটা ক্ষণে ক্ষণে নিজের ভুলটা বুঝতে পারে। লিভিং রুমে বসে ওর বাবা মায়ের মেয়ের কথাই ভাবছিল। এমন সময় কলিং বেল বেজে উঠলে রিদান আসছে ভেবে রমেশা বেগম দরজা খুলে আইতকে দেখে অবাক হলেও খুশি মনে ওকে ভেতরে আসতে বলে। আইত ভেতরে এসে খুশবুর বাবাকে সালাম দিয়ে জবাবের অপেক্ষা না করেই সরাসরি খুশবুর রুমে চলে যায়। ঠাস করে দরজাটা লাগানোর শব্দে খুশবু ধড়পড়িয়ে শোয়া থেকে উঠে বসে আর আইতকে সামনে দাঁড়ানো দেখে ভাবলেশহীনভাবে ওর দিকে তাকিয়ে থাকে। তোমার উপর জোর খাটানোর রাইট আমার আছে, আর আমি কতটা বিকৃত মস্তিষ্কের তাও খুব ভালোভাবেই জানো। অনেক বাসায় শুয়ে বসে থাকা হয়েছে, কাল থেকে ভদ্র মেয়ের মতো ভার্সিটিতে আসবে। না গেলে কি করবেন? আইদ কথাটা বলে চলে যাচ্ছিল। খুশবুর কথা শুনে থেমে গিয়ে বলে, বেশি কিছু না, মন ভরে আদর করব। আইদ কথাটা বলে মিটমিট করে হাসছে আর খুশবু রাগ অভিমান ভুলে লজ্জায় উসখুস করছে। আইদকে নিজের সামনে এসে বসতে দেখে খুশবুর লজ্জাটা আরো বেড়ে যায়। আইদ খুশবুর দুই গালে আলতো হাত রেখে মাথার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে কিছুক্ষণ খুশবুর দিকে তাকিয়ে থেকে খুশবুকে ছেড়ে উঠে যেতে লাগলে খুশবু সরি বলে ওঠে। আইদ না বুঝে তাকালে খুশবু বলে, ওই দিন কি বলতে কি বলেছিলাম তার জন্য আমি সত্যি দুঃখিত। অ্যাকচুয়ালি ওই চিরকুটটা আমি অনেক খুঁজেও পেয়েছিলাম না, যার জন্য আপনার ওখান দেখে ওইভাবে রিয়াক্ট করে ফেলেছিলাম। আইদের থেকে খুশবু কোনো উত্তর না পেয়েই মনে করে আইদ এখনো ওই বিষয়টা নিয়েই রেগে আছে, তাই ফের আবারও বলে, কি হলো, কিছু বলছেন না কেন? আইদ খুশবুর মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে বলে, এভাবে রসকসহীন সরিতে কাজ হবে না। তো সরি আবার কিভাবে বলে? বউরা যেভাবে মিষ্টি করে ভালোবেসে বলে সেভাবে বলো। ভালোবাসলে তো ভালোবেসে বলবো, তাই না? খুশবু মুখ ফসকে কথাটা বলে ফেলে। আইদের দিকে তাকিয়ে অপরাধ বোধ জেগে ওঠে। আইদ খুশবুর অবস্থা বুঝতে পেরে মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, সবাই কিন্তু সত্যি বলার সাহস রাখে না। আমি ওইভাবে বলতে চাইনি। খুশবু একটু আমতা আমতা করে কথাটা বলে আইদ আসছি বলে বের হয়ে যায়। খুশবু বুঝতে পারে আইদ ওর কথাটাই খুব কষ্ট পেয়েছে। খুশবু মনে মনে ভাবে, আপনাকে ভালোবাসি কিনা জানি না, বাট এই কয়দিনের প্রতিটা মুহূর্তে আপনার কথা আমার মনে পড়েছে। আমার অজান্তেই আপনি আমার মনে জায়গা করে নিয়েছেন। পরের দিন খুশবু ভার্সিটির জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসলে রিদানের সাথে ওর মা বাবাও অবাক হয়, কারণ এই কয়দিনে ওনার বলার পরও খুশবু ভার্সিটিতে যায়নি। ভার্সিটি যাওয়ার পথে খুশবু রিদানকে বলেছে, ভাইয়া তুমি তো আমাকে এই কয়দিনে কিছুই জিজ্ঞাসা করলে না, আমি সেদিন ওইভাবে কেন বাসায় আসছি? তোদের হাজবেন্ড ওয়াইফের মাঝে ঝামেলা হয়েছে, আবার তোরাই মিটিয়ে নিবি, এতে আমি যতই তোর ভাই হই কিনা। হাজবেন্ড ওয়াইফের মাঝে থার্ড পারসন ইনভলভ না হওয়াই ভালো। আমার তো আইদের সাথে ভার্সিটিতে দেখা হতো, আমরা আগের মতোই স্বাভাবিক বিহেভ করেছি, ও তো কখনো বুঝতেই দেয়নি তোর সাথে ওর কিছু হয়েছে। ভাইয়া, আইদের সাথে আমার কিছুই হয়নি। রিদান এবার খুশবুর দিকে তাকিয়ে গাড়িটা সাইড করে ব্রেক করে বলে, কি হয়েছে ক্লিয়ার করে বলতো? আইদের সাথে কিছু হয়নি তাহলে? বন্যা সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছিল, ওর ভাই ওর বিয়ে ঠিক করেছিল তার জন্য। রিদানের প্রশ্নবিদ্ধ চাহনিতে খুশবু রিদানকে সবটা না বলেই কিছু কিছু বলে। রিদান তো সবটা শুনে শকড। রিদান কিছু একটা মনে হতেই চট করে বলে ওঠে, তোর ননদ তোকে রাগের মাথায় কি এমন বলেছে যার জন্য তুই বাসা থেকে বের হয়ে আসলি? আর তোর শাশুড়ি বা কেন মেয়ের কথাটাকে সমর্থন করলো? খুশবু আগেই জানতো ওকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সবটা বলার ডিসিশন নিয়েই কথাটা তুলেছিল।
খুশবু মাথাটা নিচু করে বলতে থাকে, ভাইয়া, আমি এইচএসসির পর ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রথম যখন ঢাকায় আসি, তখন আমি একজনকে ভালোবেসেছিলাম। সে আর কেউ নয়, আইদের ছোট ভাই মাইদ। ওর অ্যাক্সিডেন্টের দিনও আমি ওর সাথেই ছিলাম। আমি নিজেই যখন ওর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করি, সেখানে ওর মা বোন তো করবেই, তাই না? রিদান এসব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। নিজে দেশে আসার পর থেকেই এতটা ঝামেলায় পাড়ি দিয়েছে যে বোনটার দিকে খেয়াল রাখাই হয়নি। বোনটার মনের মাঝেও কতটা ঝড় বয়ে গেছে, তা এখন ওর নিঃশব্দে কান্না দেখেই বুঝতে পারছে। রিদান খুশবুর মাথাটা নিজের বুকের নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আইদো কি তোকে দোষারোপ করে? খুশবু ঘাড় নাড়িয়ে না বোঝালে রিদান বলে, আইদকে নিয়ে তোর কোনো অভিযোগ আছে? আবারও খুশবু ঘাড় নাড়িয়ে না বোঝালে রিদান বলে, আমার কথাগুলো তাহলে মন দিয়ে শোন। তোর ননদ থাকবে তার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি জোর গেলে বেড়াতে আসবে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ থাকতে পারে, কারণ তার বাবার বাড়ি, তার থাকার রাইটও আছে। তাদের জন্য তোর যতটুকু করার হাসি মুখে করবি। আর কোনো ব্যক্তিরই শ্বশুর শাশুড়ি সারা জীবন বেঁচে থাকে না। তারা যতদিন থাকবে মাথার উপরে নিজের ছায়া মনে করবি। তাদের কথায় যদি কিছু মনে করিস, তাহলে মায়ের কথা মনে করে দেখবি, সেও কিন্তু এইরকমই করেছে। তার ভুলের মাসুল হিসাবে হাসি মুখে ব্যাপারটা সামলে নিবি। আর তোর কাছে প্লাস পয়েন্ট তো, আইদ তোর পাশে আছে। কারোর কথায় আইদের সাথে কোনো রকম ঝামেলা করবি না। সে তোর হাজবেন্ড। বাকিটা জীবন তার হাত ধরেই কাটিয়ে দেওয়ার চিন্তা করে কিছুটা কম্প্রোমাইজ করে নিবি। দোষ গুণ ভুল ত্রুটি সব মিলিয়েই মানুষ, কেউ নিখুঁত নয়। যার ভালো গুণটাকে ভালোবাসবি, তার খারাপ গুণটাকেও ভালোবেসে শুধরে দিবি। খুশবু চোখ মুছে ভাইয়ের দিকে তাকালে রিদান বলে, একটা সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, ভাইয়ার মতো একই ভুল করিস না। জীবন কারোর জন্য থেমে থাকবে না, কিন্তু সারা জীবনের জন্য একটা ক্ষত হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, তোমার কথাগুলো আমার জন্য অনেক প্রয়োজন ছিল। আইদ প্রথম থেকেই ওর দায়িত্বে অটুট ছিল, কিন্তু আমি সত্যি কখনো আইদকে বোঝার চেষ্টাই করিনি। হুম, এখন থেকে বোঝার চেষ্টা করো। রিদানের কথা শুনে খুশবু লজ্জা পেয়ে যায়। রিদান সেই দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভ করতে করতেই রিদান বলে, বন্যার এখন কি অবস্থা? খুশবুর অবাক দৃষ্টি দেখে রিদান বলে, এতটাও অবাক হওয়ার মতো কিছু নেই, জাস্ট নিজের বিবেক থেকেই আক্স করেছি। খুশবু একটু মন খারাপ করেই বলে, জানি না ভাইয়া, ওই দিনের পর থেকে আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। দেখতে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারেনি, আর ওর ফোনটাও তো অফ। এই মেয়ে মরলে তো আমাকে পুরো ফাঁসিয়ে দিয়ে যেত। ভাইয়া, ও তোমাকে সত্যি ভালোবাসে। আমি বাসি না, তাতে কি, বিয়ের পর বাসবে। রিদান খুশবুর দিকে ভুরু কুঁচকে তাকালে খুশবু ভয়ে ভয়ে চুপ হয়ে যায়। ভার্সিটি এসে খুশবু গাড়ি থেকে নামতেই সামনে আইদ পড়ে। আইদ এতক্ষণ খুশবুর জন্যই অপেক্ষা করছিল। এত দেরি হবায় আইদ ভেবেছিল খুশবু আসবে না। রিদান ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। কিন্তু বন্যা অমন একটা কাজ করায় রিদান মনে মনে গিল্টি ফিল করছে। সেই দিন মেয়েটা না হলে ওকে 100 বার কল দিয়েছিল, সাথে অসংখ্য টেক্সট, যার কোনোটাই রিদান সিন করার প্রয়োজন মনে করেনি। আইদ আর খুশবু কেউ কিছুই বলছে না, দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে খুশবু বলে, আজকে ক্লাস করব না। আইদের জবাবের অপেক্ষা না করেই ওর গাড়িতে উঠে বসে। আইদ খুশবুর মনোভাব বুঝতে পেরে ফোনটা বের করে রিদানকে কল দেয়। রিদান কলটা রিসিভ করতেই আইদি সালাম দিয়ে বলে, ভাইয়া, আমার ক্লাসটা একটু ম্যানেজ করে নেবেন। আমার বোনের খুশির জন্য একটু কেন, অনেকটাই ম্যানেজ করতে পারবো। রিদানের কথা শুনে আইদি মুচকি হেসে ফোনটা রেখে গাড়িতে উঠে বসে। কোথায় যাবে? আদিপা আপুর ওখানে, বন্যাকে দেখতে। আপু অত কথা শোনানোর পরও ওখানে যেতে চাচ্ছ? তাতে কি, আপু রাগের মাথায় বলেছে, মন থেকে তো আর বলেনি। আইদার কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। বন্যাদের বাসার সামনে এসে গাড়ি পার্ক করে
খুশবুকে সাথে নিয়ে দরজার কাছে এসে কলিং বেল দেয়। খুশবু মুখে কথাটা বলেও ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে। দরজা খুলে দেয় আদিবার হাজবেন্ড। আইদের সাথে খুশবুকে দেখে সে নিজেও অবাক হয়। খুশবু তাকে সালাম দিলে সে সালামের উত্তর দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। আদিবা কিচেন থেকে কে এসেছে দেখতে এসে ওদেরকে দেখে কেমন রিয়াক্ট দেওয়া উচিত বুঝতে পারছে না। খুশবু সালাম দিলে আদিবার ধ্যান ভাঙে। সালামের উত্তর দিয়ে ওদেরকে বসতে বলে। নিধি কোথায় আপু? ঘুমাচ্ছে। আচ্ছা আপু, আমি আন্টির সাথে দেখা করে আসি। খুশবু নর্মাল বিহেভে আদিবার সাথে ওর হাজবেন্ডও শকড, কারণ আদিবা নিজেই একদিন ওর হাজবেন্ডকে বলেছে সে রাগের মাথায় খুশবুকে অনেক বাজে কথা শুনিয়ে ফেলেছে। খুশবুকে কি তুই জোর করে নিয়ে আসছিস এখানে? আদিবার প্রশ্নে আইদ বলে, না, ও নিজের ইচ্ছেতেই আসছে। না হলে আমার কোনো ইচ্ছে ছিল না ওকে তোর এখানে নিয়ে আসার। আসছে এই জন্য কি এখন বের করে দিবি নাকি? আইদ, তুই আমার উপরে এখনো রাগ করে আছিস? যার রাগ করে থাকার কথা সেই রাগ নেই, সেখানে আমি রাগ করার কে? কিন্তু ওর জায়গায় আমি হলে কখনোই আসতাম না। ভাই, আমি একটা কথা মন থেকে বলি নাই রে। রাগের মাথায় কি বলতে কি বলেছি আমি কিছুই জানি না। আদিবা কথাটা বলতে বলতেই কেঁদে ফেলে। এর মাঝেই আইদকে 2 দিন কলও করেছে, বাট আইদ রিসিভ করেনি। আইদ বোনকে কাঁদতে দেখে একটু নর্মাল হয়ে বলে, আইদ বোনকে কাঁদতে দেখে একটু নরম হয়ে বলে, আমার খারাপ লাগছিল কেন জানিস আপু? তুই মাহিদকে নিয়ে ওকে যা নয় তাই বললি। আমি নিজে যেখানে প্রথম থেকেই মাহিদের বিষয়টা জানার পরও ওকে হার্ট করে এই বিষয়ে কিছুই আমি বলিনি, সেখানে তুই ওকে মাহিদকে নিয়ে যা নয় তাই কথা শোনালি, তাও বাবা মায়ের সামনে। মাহিদের মৃত্যুর জন্য ওকে দায়ী করলি। যে মেয়েটা এখনো মাহিদের কথা ভেবে প্রতিনিয়ত চোখের পানি ফেলে, তাকে কিভাবে আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করব? ওর মনে এখনো মাহিদের যতখানি জুড়ে আছে তার সীমিত ভাগ জায়গাও আমি নিতে পারিনি। তারপরও ওর ওপর আমার কোনো অভিযোগ নেই। কাকে নিয়ে অভিযোগ করব বলতে পারিস? যে ভাই আমার কলিজার একটা টুকরা ছিল, যার জন্য ছোট থেকে আমি আমার পছন্দের পেন্সিল, রাবার, ব্যাট, বল থেকে শুরু করে আমার সবটা দিয়ে দিয়েছি, কখনো তার থেকে কিছুই নেইনি। আর দেখ, সে অজান্তেই তার ভালোবাসার মানুষটিকেই নিজের জীবনের বিনিময়ে আমার করে দিয়ে গেছে। খুশবু মাহিদকে ভালোবাসে, ও সারাটা জীবন মাহিদকেই ভালোবেসে যাক, এতে আমার কোনো আফসোস নেই। বরং ওর নিখুঁত ভালোবাসায় ওর প্রতি আমার আরো সম্মান বেড়ে গেছে। আমি বেশি কিছু চাই না, আমি শুধু মাহিদের ভালোবাসার মানুষটিকে মাহিদের মতো করে না পারলেও নিজের মতো করে আগলে রাখতে চাই। আদিবা ভাইয়ের কথা শুনে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আইদ নিজেও চোখের পানিটা মুছে ফেলে। উপস্থিত আদিবার হাজবেন্ডও ইমোশনাল হয়ে যায়। খুশবু বন্যার মাকে ঘুমাতে দেখে নিচে চলে এসে আইদের বলা কথাগুলো শুনে ফেলে। খুশবু মনে মনে ঠিক করে যে মানুষটি ওকে এত ভাবে, তাকে আর যাই হোক কখনো সে আর অসম্মান করবে না। আইদের প্রতি মনে পুষে রাখা ভুল ধারণা যেন নিমিষেই কেটে গেছে তার। আইদ আদিবাকে ছেড়ে পেছনে ঘুরে খুশবুকে দেখে থমকে যায়। খুশবু এইদিকে ওদিকে তাকিয়ে নিজের চোখের পানিটা আড়াল করে ঠোঁটে টেনে হাসি নিয়ে বলে, আন্টি ঘুমাচ্ছে, বন্যাকে কোথাও দেখতে পেলাম না। ঠিক তখনই বন্যা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। বন্যা ওয়াশরুমে ছিল, এই জন্য খুশবু বন্যাকে দেখেনি। বন্যা নিজেও এই সময় খুশবুকে দেখে অবাক হয়। খুশবু বন্যার দিকে তাকিয়ে দেখে নাদুস নুদুস হেলদি মেয়েটা আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। সব সময় হাসি খুশি থাকা মুখটা বিষণ্ণ হয়ে আছে। কেউ কোনো কথা বলে না। দুই বান্ধবী দুজনের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকে। পরেক্ষণে খুশবু মুখ ফিরিয়ে নিয়ে আইদের পাশে দাঁড়িয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে নজর বুলিয়ে বলে, চলেন যাওয়া যাক, আপনার তো ক্লাস আছে, এমনিতেই একটা ক্লাস মিস হয়ে গেল। খুশবুর কথা মতো আইদি চলে যেতে লাগলে আদিবা আর ওর হাজবেন্ড যেতে দেয় না। আদিবা খুশবুকে সেদিনের জন্য সরি বলে। খুশবু বলে, আপু,
আপনি বয়সে আমার অনেক বড়, এভাবে বলে আমাকে ছোট করবেন না। আমি ওইসব কথা ধরে থাকলে আজকে আমি এখানে আসতাম না। আসছো, তাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু এখন না খেয়ে এইভাবে চলে গেলে আমি সত্যি মনে করব তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি। আমি এখন রান্না করব, তোমরা লাঞ্চ করে তারপর যাবে। আদিবা খুশবুকে কথাটা বললে খুশবু আর কিছুই বলতে পারে না। আইদ বলে, আপু মাত্র 10টা বাজে, 11টায় আমার একটা ক্লাস আছে, এখন গেলে ক্লাসটা ধরতে পারবো। এমনিতেই একটা ক্লাস মিস হয়ে গেল। তুই যা, তোকে কেউ থাকতে বলেছে? পরে এসে খুশবুকে নিয়ে যাস। বোনের কথা শুনে আইদি চোখটা ছোট ছোট করে বোনের দিকে তাকিয়ে সোফায় ধপ করে বসে পড়ে। যাবো না? কি করবি তুই? আইদের কাণ্ড দেখে আদিবা আর ওর হাজবেন্ড মুখ টিপে হাসতে থাকে। খুশবু খেয়াল করে বন্যার মুখেও হাসি। আদিবা মুখ টিপে হেসে বলে, কেন, তোর না ক্লাস আছে? যা যা যা, ক্লাস মিস দিস না। আমি এমনিতেই আজকে আর ভার্সিটিতে যেতাম না, রিদান ভাইয়াকে আসার আগেই বলে আসছি, ভাইয়া ম্যানেজ করে নিবে। রিদানের কথা শুনে বন্যার ভাই ভাবির সামনে অস্বস্তি বোধ করে। আইদ ইচ্ছা করে কথাটা বলে সবার এক্সপ্রেশন বোঝার জন্য, কিন্তু ওর বোন আর দোলা ভাইয়ের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলো না। আদিবা রান্নার বন্দোবস্ত করতে কিচেনে চলে যায়। আইদের দুলা ভাই আইদ আর খুশবুকে রুমে যে রেস্ট নিতে বলে। খুশবুর নিজেরও মনে মনে অস্বস্তি হচ্ছিল, বিশেষ করে বন্যাকে এড়িয়ে যেতে, আর গেস্ট রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আইদ রুমে এসে খুশবুকে বেডের এক কানিতে আনমনে বসে থাকতে দেখে ওর পাশে ঠাস করে শুয়ে পড়ে। খুশবু হকচকিয়ে ওঠে আইদের দিকে তাকিয়ে। আইদ বলে, কালকের থ্রেড শুনে ভয়ে ভয়ে ভার্সিটিতে আসছিলে নাকি? ভয় পাওয়ার কি আছে? আপনার তো আর আমার উপরে জোর খাটানোর রাইট আছে, তাই না? খুশবুর খোসা দিয়ে বলা কথাটা শুনে আইদি কিছুই বলে না। খুশবু আইদের থেকে কোনো জবাব না পেয়েই ওর দিকে তাকিয়ে দেখে ওর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে কিছু একটা ছিল, যার জন্য খুশবু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। খুশবু আইদের থেকে চোখটা সরিয়ে নিলে আইদ বলে, আমাকে মিস করো না? আমার ঘরটা কিন্তু তোমাকে মিস করে। অনেক ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি যেন মিসিং মিসিং। আমার পাশের বালিশটাও তোমাকে মিস করে। খুশবু ঝটপটই প্রশ্ন করে ফেলে, পাশের বালিশের মানুষটা কি মিস করে না? সেও করে, জোর খাটানোর জন্য। খুশবু মুখ ফসকে কথাটা বলে আইদের দিকে তাকিয়ে দেখে ও চুপচাপ ওর দিকেই তাকিয়ে আছে। পরেক্ষণেই বলে, তোমার বাধা দেওয়া উচিত ছিল। এ কথা শুনে খুশবু আর কিছুই বলতে পারে না। সত্যি তো, আইদের দোষ দেওয়া যায় না। প্রথম দিন ঘোরের মাঝে আইদকে মাহিদ ভেবেছিল, এর চেয়ে লজ্জাজনক আর কি বা হতে পারে। আর দ্বিতীয় দিন তো কোনোরূপ বাধা দেওয়ার চেষ্টা করেনি। খুশবুকে চুপচাপ বসে থাকতে দেখে আইদ বলে, ডোন্ট ওয়ারি, তোমার পারমিশন ব্যতীত আর কখনো তোমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করব না। যেখানে ভালোবাসা নেই সেখানে সব কিছুই বিষাদ লাগে, পরে অপরাধ বোধে ভুগতে হয়। এসব শুনে খুশবুরই খুব অস্বস্তি হচ্ছে। ওকে অস্বস্তি থেকে বাঁচাতেই নিধি দৌড়ে এসে আইদের বুকের ওপরে ঠাস করে বসে পড়ে। কি ব্যাপার মাম, আজকে মামুনিকে চোখে পড়লো না আগে মামার কাছে? হুম? আইদের কথা শুনে নিধি খিলখিল করে হেসে ওইভাবে থেকেই খুশবুর গলা জড়িয়ে ধরে কাছে টেনে গালে চুমু দেয়। খুশবুও হেসে নিধির গালে চুমু দিলে নিধি আইদকে চুমু দিয়ে খুশবুকে বলে, মামুনি এবার মামাকে দাও। কি দেবে? আমি দাও। নিধির কথা শুনে খুশবুর মুখভঙ্গি দেখে আইদের হাসি পেলেও এমন ভাবে থাকে যেন নিধির কোনো কথারই ওর কানে আসেনি। বেশিক্ষণ আর এইভাবে থাকতে পারে না। যখন নিধি ওকে জাকিয়ে বলে, মামা, তোমার গালটা এগিয়ে দাও, তুমি তো দেখছি কিছুই জানো না। মাম্মা যখন আমাকে হামি দেয়, বাবাও তো তখন গালটা এইভাবে এগিয়ে দেয়। মাম, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি আর এখন থেকে মাম্মাম আর বাবার সাথে থাকবে না, তোমার ফুপির সাথে থাকবে, কেমন? আইদ কথাটা বলতে বলতেই দ্রুত ওখান থেকে কেটে পড়ে। আইদকে দেখে এইভাবে পালিয়ে যেতে দেখে খুশবু হেসে ফেলে, কিন্তু ওর জন্য তো ভালোই হয়েছে, না হলে নিধির জেদের কাছে হার মেনে লজ্জায় শেষ হয়ে যেত।
1:30টার দিকে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। বন্যার মা নিচে আসে না, এই জন্য ওনার খাবারটা আদিবা ওপরে দিয়ে আসছে। এর মাঝে খুশবু বন্যার মায়ের সাথেও দেখা করে আসছে, কিন্তু বন্যার সাথে একটা কথাও বলেনি। বন্যা ওদের সাথে খেতে বসেছে। বন্যা বারবার খুশবুর সাথে কথা বলার চেষ্টা করলেও লাভ হয়নি। এখন আর না পেরে ভাই ভাবির সামনেই আইদকে উদ্দেশ্য করে বলে ফেলে, বেআই সাহেব, আপনার মিসেস এত অহংকারী কেন? একটু সুন্দরী, এই জন্য সবার কি মাথা কিনে নিয়েছে? বন্যার এমন কথা শুনে সবার সাথে খুশবুরও ওর দিকে তাকায়। আইদ মুচকি হেসে বলে, আমার মিসেস অহংকারী তো হতেই পারে, কিন্তু বেস্টি অহংকারী কিনা এটা তুমিই ভালো জানো। বাট বিয়ান সাহেবা, আপনার কেন আমার মিসেসকে এত অহংকারী মনে হলো? আসার পর থেকেই আমার সাথে একটা কথাও বলছে না। কথা বলবে না তো আসছে কেন এখানে? দেখতে আসছি, কথা বলতে তো আর আসিনি। দুই বান্ধবীর এমন ঝগড়ার মাঝে নিধি দৌড়ে এসে আইতকে বলে, মামা, তখন তুমি পালিয়ে গেলে কেন? মামুনি তোমাকে হামি দিতে না পেরে কত মন খারাপ করছিল জানো? নিধির এমন আজগুবি কথা বানানো শুনে খুশবু খাওয়া ভুলে হাঁ করে তাকিয়ে আছে। খুশবুর অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। তার উপরে আবার আইদ বলে, সত্যি মন খারাপ করছিল? খুশবু এবার রাগে দুঃখে লজ্জায় কেঁদেই ফেলে। ওকে কাঁদতে দেখে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে ফেলে। আইদ ওকে কাঁদছে কেন জিজ্ঞাসা করলে খুশবু নাক টানতে টানতে বলে, আপনি নিধির ওইসব আজগুবি বানানো কথা সত্যি ভেবে নিলেন? আইদ অবাক হয়ে যায়। খুশবুর এর কারণে কাঁদছে, ওর মাঝে এতটা বাচ্চামি লুকিয়ে আছে। আজকে এই পরিস্থিতি ক্রিয়েট না হলে সে বুঝতেই পারতো না। আইদ বোন দুলাভাইকে মিটিমিটি করে হাসতে দেখে রেগে গিয়ে বলল, তোরা হাসছিস কেন? তোর ওই পাকনামো মেয়ে তোদের মান সম্মান তো শেষ করেছেই, এখন আমার পিছে লেগে আছে। মেয়ে কি এখনো ছোট আছে যে মেয়ের সামনে তোদের প্রেম জেগে ওঠে? সেই দিন একবার রিদান ভাইয়ার সামনেও তো আমাকে লজ্জায় ফেলেছে, সাথে তোদের মান সম্মানেরও ছিটে ফোঁটা বাদ রাখেনি। আইদের এমন কথা শুনে ওর বোন দুলাভাই মুখটা কাচুমাচু করে ফেলে। মেয়েটা একটু পাকনা ঠিক আছে, তাই বলে ওদের নিয়ে এমন লজ্জাজনক কথা বলবে? রিদানের নাম শুনে বন্যা আবারও অস্বস্তি বোধ করে। ওই ঘটনার পর থেকে ভাইয়ের সাথে ওর নীরব ঝগড়া চলছে। কেউ কারোর সাথে কথা বলে না। ভাবির জোরাজুরিতে আজকেই প্রথম একসাথে খেতে বসেছে। আদিবা নিধিকে খেলতে পাঠিয়ে দেয়, না হলে মেয়েটা আরো কি সব বলে সবার খাওয়াটাই মাটি করে দেবে। খাওয়া শেষ পর্যায়ে খুশবুর ফোনটা বেজে উঠলে খুশবু রিদানের নাম্বার দেখে সবার দিকে এক নজর তাকিয়ে ফোনটা কানে ধরে। আইদ পাশে বসার জন্য আগেই খেয়াল করেছে রিদান ফোন করেছে। রিদান খুশবুকে কিছু বলতে না দিয়েই নিজেই বলে, কোথায় আছিস? আদিবা আপুর এখানে। এমন কিছুই আইডিয়া করছিলাম। তোকে তো আমি খুব ভালো মতোই চিনি। যাকগে, আমার আইডিয়াটা মিলে গেল। তোর আশেপাশে তোর ফ্রেন্ড আছে? ভাইয়া, কেন? ভাইয়া শুনে বন্যার সাথে সবাই সেই দিকেই তাকায়। ফোনটা লাউডে দে। ভাইয়া, সবাই আমরা একসাথেই লাঞ্চ করছি। সো হোয়াট? সবার সামনেই যখন আমাকে নিয়ে কথাটা উঠেছে, তখন আমারই বিষয়টা ক্লিয়ার করা উচিত। পাশ থেকে আইদ সবটাই শুনতে পাচ্ছিল, এই জন্য ও নিজেই ফোনটা হাতে নিয়ে লাউড স্পিকারটা অন করে দেয়। খুশবু, তোকে যা বললাম তাই কর। এখনো চুপচাপ আসছিস কেন? ভাইয়া, ফোনটা লাউডেই। খুশবুর কথা শুনে রিদান জোরে একটা শ্বাস ফেলে বলে, মিস বন্যা, শুনতে পাচ্ছেন? আই হোপ আপনি শুনতে পাচ্ছেন। একটা কথা বলেন তো, আপনার সাথে কি আমার কোনো রিলেশন ছিল, নাকি আমি আপনার সাথে কোনো রকম কমিটেড ছিলাম, যার জন্য আপনি এমন একটা ডিসিশন নিলেন? একজন স্টুডেন্টের বাইরে আপনার সাথে আমার কোনো রকম বাড়তি কথা হয়েছে এটা বলেও তো আমার মনে হয় না। আপনি যে আমার বোনের খুব ভালো ফ্রেন্ড, এটা কিন্তু আমার অজানা ছিল না। আপনি আমাকে খুশবুর ভাই বলে জানতেন, না আমি আপনাকে খুশবুর ফ্রেন্ড বলে জানতাম। আর 5টা স্টুডেন্টের মতো বোনের ক্লাসমেট হিসাবেই জেনেছি, এর বাইরে কখনো নজর দেওয়ার চেষ্টা করিনি। কজ আমার বোন তো কিন্ডার গার্ডেনে পড়ুয়া বাচ্চা না, যে কার সাথে মিশছে কথা বলছে তা আমার দেখে রাখতে হবে।
আমি যে খুশবুর ভাই এটাও আপনি কিছুদিন আগেই জেনেছেন। তাহলে বলতে পারেন আপনার এমন ছেলে মানুষই কোথায়? আর আমি বা আর আমার বোন দায়ী বলতে পারেন? আপনি যেমন আপনার ভাইয়ের কাছে ইম্পর্টেন্ট, আমার বোনের আত্মসম্মানও আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যদি জানতাম খুশবু আজ আপনাদের ওখানে যাবে, আমি কখনোই এটা অ্যালাউ করতাম না। আপনার মতো বেস্ট ফ্রেন্ড ওর দরকার নেই। যা কিছু ছেলে মানুষের জন্য রাত 1টার দিকে ওকে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। এসবের মাঝে যদি আইদ কোনোভাবে জড়িত থাকতো, তাহলে ভাই হিসেবে আমার যা করা উচিত মনে হতো আমি তাই করতাম। আপনি তো মরতেন, সাথে আমার বোনের সংসারটাও ভাঙতো, আর অকারণে আমাকেও ফাঁসিয়ে যেতেন। কি হলো বলেন? কার জন্য এমন একটা ডিসিশন নিয়েছিলেন? লাস্ট কথাটা রিদান ধমকে বলে বন্যা কেঁপে ওঠে। বন্যার ভাইও মাথা নিচু করে বসে আছে। ভাইয়া, চুপ করো না। তুই চুপ কর। আমি তোর সাথে কথা বলছি না, তোর ফ্রেন্ডের সাথে বলছি। মিস বন্যা, আপনার আনসারটা আমি দিয়ে দিচ্ছি। আপনি এমন একজনকে এমন একটা কাজ করলেন যে আপনাকে ভালোই বাসে না। আপনার জন্য কতটা কতটা কষ্টদায়ক হবে এটাই সত্যি। একজনের ভালোবাসা না পেয়ে কি আপনার মরতে হবে? কেন? আপনার মা আপনাকে ভালোবাসে না? আপনার ভাই আপনাকে ভালোবাসে না? আমি তো শুনেছি ছোটবেলায় আপনার বাবা মারা গেছে, আপনার ভাই আপনাকে বাবার ছায়াতলে মানুষ করেছে। এসব করার আগে কি আপনার একবারও তাদের মুখটা মনে পড়লো না? একটা কথা বলেন তো, আপনি আমাকে কতদিন ধরে ভালোবাসেন? জোর গেলে 1 বছর, কারণ তার আগে তো কোনোভাবেই আপনার সাথে আমার দেখা হয়নি। এখন আবার আপনি বলেন না যে অনেক আগেই আপনি আমাকে কোথাও দেখেছিলেন, আর সেই তখন থেকেই আপনি আমাকে ভালোবাসেন। এমন কোনো ফিল্মি ব্যাপার আমাদের মাঝে হয়েছে বলেও তো আমার মনে হয় না। আপনি আপনার বড় জোর 1 বছরের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। এটা বোকামি ছাড়া আর কি হতে পারে বলেন? আর একবারও কি আপনি আপনার অসুস্থ মায়ের মুখটা মনে পড়েনি? আপনাকে বাবার মতো আগলে রাখা ভাইয়ের মুখটা মনে পড়েনি? আপনার এমন পাগলামিতে সে কতটা মানসিক পীড়ায় ভুগতে পারে? আপনার মা ভাইয়ের 20 বছরের আদর যত্ন ভালোবাসার কাছে আপনার 1 বছরের একপাক্ষিক ভালোবাসা বেশি হয়ে গেল? বন্যা এইসব শুনে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। হৃদানের বলা একটা কথাও তো মিথ্যা না। বন্যার ভাইয়েরও এখন কেন জানি রিদানের খুব ভালো লাগছে। রিদান কিছুক্ষণ চুপ থেকে বলে, গতকাল আমার স্ত্রীর সাথে আমার সেপারেশনের 1 বছর হয়েছে। আপনি বলেন, 1 বছরে কি কাউকে ভোলা যায়? এতই সহজ? সে আমার লাইফের প্রথম নারী, যাকে আমি ভালোবেসেছি। সময়ের সাথে সাথে ভালোবাসাটা ফুরালেও সে আমার মনে সারা জীবন অনেকটা সম্মানের জায়গাতেই থাকবে। আপনার ভালোবাসাকেও আমি সম্মান করি, তাই বলে জোর করে মনের বিরুদ্ধে তো আর কাউকে ভালোবাসা যায় না। আপনি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হুম, বুঝেছি। আমি ভুল কাউকে ভালোবাসি নাই। বন্যার এমন জবাব শুনে সবাই থ মেরে যায়। রিদান তো ভেবে পায় না ও এতক্ষণ ধরে কাকে বোঝাচ্ছিল। আমি এতক্ষণ ধরে তোমাকে এই বোঝালাম? এই তো এতক্ষণ পর স্টুডেন্টের বাইরে একটা কথা বললেন। হোয়াট? এতক্ষণ তো স্যারের মতো আপনি আপনি করে লেকচার দিচ্ছিলেন। কয়েকদিন আপনার লেকচার মিস দেওয়ায় সত্যি অনেক মিস করছিলাম। থ্যাংক ইউ স্যার, নিজে থেকে ফোন দিয়ে এত বড় একটা লেকচার দেওয়ার জন্য। বেয়াদব মেয়ে, টাইম ওয়েস্ট করে তোমার সাথে কথা বলতে চাওয়াই আমার ভুল হয়েছে। খুশবু, তুই এখনই ওখান থেকে চলে আসবি। ওই মেয়ের আশেপাশে থাকলে তুইও অমন বেহায়া হয়ে যাবি। ওর থেকে দূরে থাকবি। বেহায়া হবার আগেই তো বোনকে বিয়ে দিয়ে দিলেন। বন্যা কথাটা বলে দেখে ফোনটা আগেই কেটে গেছে। বন্যা এতক্ষণ এইসব বললেও এবার ভাই ভাবির দিকে তাকিয়ে মাথাটা নামিয়ে নেয়। বন্যার ভাই উঠে যেতে যেতে তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, তোমার ননদের মাথার ভূত যে নামার না, তা আমার বোঝা হয়ে গেছে। যা ইচ্ছা করুক গে, আমি আর ওই বিয়ের বিষয়ে কিছুই বলবো না। বন্যা বসা থেকে উঠে ভাইয়ের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। সরি ভাইয়া, আমি আর কখনোই অমন কিছুই করব না। ছাড় আমায়, আমি কারোর ভাই না।
বন্যাকে ছাড়িয়ে চলে যেতে লাগলে বন্যা আদিবাকে জড়িয়ে ধরে বলে, ভাবি বোঝাও না ভাইয়াকে। আমাকে কি বোঝাবে? আগে তোর রিদান স্যারকে বুঝিয়ে তারপর আমাকে বলতে আসিস। বন্যার ভাই কথাটা বলে চলে গেলে বন্যা অবাক হয়ে ওর ভাবির দিকে তাকালে। আদিবা হেসে বলে, এবার কাজে লেগে পড়ো, পারমিশন তো পেয়েই গেলে। সত্যি ভাইয়া পারমিশন দিয়ে গেল? বন্যা খুশি হয়ে কথাটা বললে আইদ বলে, আগেই এত খুশি হবার কিছুই নেই, রিদান ভাই এত সহজে পাত্তা দিবে না। দেখলে না, বোনকেই তোমার থেকে দূরে থাকতে বললো, তাও যে ভালো, আমার থেকে দূরে থাকতে বলেনি। আইদের লাস্ট কথাটা শুনে আদিবা আর বন্যা হেসে ফেলে। খুশবু আইদকে মনে মনে বেহায়া উপাধি দেয়। এভাবে আইদ আর খুশবুর ছোট ছোট খুনসুটির মাঝে 1 মাস কেটে যায়। এই 1 মাস খুশবু ওর বাসাতেই আছে। আইদ ওকে কখনো বাসায় নেওয়ার কথা না বললেও সবসময় ওর ভালো মন্দ খেয়াল রেখেছে। খুশবুও আইদের প্রতি দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে আইদের ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। আইদকে ওদের বাসায় থাকতে বলার ইচ্ছা হলেও লজ্জায় আর বলতে পারে না। খুশবু জানে আইদ এর আগের সব কথা ধরেই ওর মা বাবা রিদান থাকার কথা বললেও থাকে না। এদিকে বন্যা রিদানকে এখন আরো সাহসের সাথে জ্বালায়। রিদানের ধমকা ধমকিও এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। কোনোভাবে রিদানকে বাগে আনতে পারছে না। এই জন্য বন্যাও ঠিক করে ওকে নিজের মতো করে ছেড়ে দেবে। ওর দিকে চিন্তা করলে সত্যি তো ওর নতুন করে কাউকে নিয়ে ভাবতে সময় দরকার। এভাবে প্রথম প্রথম জ্বালিয়ে বন্যা নিজে থেকেই নিভে যায়। বন্যার হঠাৎ করে চুপ হয়ে যাওয়া রিদানকে প্রথম প্রথম ভাবালেও পরে আর এই বিষয়ে কিছুই ভাবে না। মনে করে ও ওর ভুল বুঝতে পেরেছে। খুশবু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, ওর এই বাসায় আসাদের 1.5 মাস হয়ে গেছে। এই 1.5 মাসে ওর শ্বশুর ওকে প্রায়ও ফোন দেয়, মাঝে মাঝে একদিন এসে দেখাও করে গেছে। কিন্তু মা ছেলের নীরব মান অভিমানে উনি কিছুই বলেন না, কারণ ওনার স্ত্রীকে উনি অনেক বুঝিয়েও অক্ষম। খুশবুর বাবা মাও খুশবুর এখানে থাকাটা স্বাভাবিকভাবেই নেছে, কারণ এই বিষয়ে রিদান আগেই বলে দিয়েছে খুশবুর যতদিন ইচ্ছা এখানে থাকবে। এই বিষয়ে যেন ওকে কিছু আক্স না করা হয়। খুশবুর বাবাও কিছু মনে করে না, জামাইয়ের সাথে তো সবই ঠিকঠাকই আছে। আর তিনিও তো চেয়েছিলেন মেয়েকে আরো কিছুদিন নিজের কাছে রাখতে। মেয়ে কাছে আছে, এতেই উনি খুশি। খুশবু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে এইসব আকাশ কুসুম কল্পনা করছিল। এরই মাঝে পাশে কারোর উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে পাশে দাঁড়ানো মানুষটিকে এই সময় এখানে দেখে একটু অবাক হলেও মনে মনে ভীষণ খুশি হয়। তাই তারা ভরা আকাশের দিকে তাকিয়ে সত্যি তার মানুষটার কথা ভীষণ মনে পড়ছিল। আইদ খুশবুকে আচমকাই বুকে টেনে নেয়। খুশবু ব্যাপারটাই হকচকিয়ে ওঠে, কারণ এই 1 মাসে আইদ ওর থেকে সবসময় দূরত্ব বজায় রেখেছে। এমনকি প্রয়োজন ব্যতীত খুশবুর হাতটাও ধরেনি। আইদ কিছুক্ষণ খুশবুকে ওইভাবে জড়িয়ে ধরে থেকে বলে, আমাকে ভালোবাসা যায় না খুশবু? মাহিদের মতো করে বেশি ভালোবাসতে হবে না আমাকে, আমাকে আমার মতো করে একটু ভালোবাসলেই হবে। আইদের কাতর স্বর শুনে খুশবু থমকে যায়। আইদ তো কখনো এইভাবে বলে না। নিজের অজান্তেই মানুষটিকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। আইদের জায়গায় অন্য কেউ হাজবেন্ড হলে কি এতটাও ভালো হতো? হয়তো এর চেয়েও ভালো হতো, কিন্তু আইদের মতো করে ওকে বুঝতে পারতো, ওর মতো কি সাপোর্ট দিত? খুশবু এইসব ভেবে আইদকে 2 হাতে জড়িয়ে ধরে। খুশবু মুখে কিছু না বলেও এতে আইদ কিছুটা স্বস্তি পায়। আইদ খুশবুর মুখটা 2 হাতে উঁচু করে মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে গালে 1 হাত রেখে আসছি বলে চলে যেতে ধরলেই খুশবু ওর কোমরের কাছে শার্টটা টেনে ধরে। আইদ সেই দিকেই তাকিয়ে ভুরু উঁচিয়ে কি জিজ্ঞাসা করলে খুশবু বলল, এত রাতে যাওয়ার কি দরকার? খুশবু কথাটা বলেই মুখটা নামিয়ে নেয়। আইদ হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 10টা বেজেছে। আর খুশবু এত রাত বলছে? ও তো রাত 11টার দিকেও ওরে বাসা থেকে চলে গেছে।
পরেক্ষণে খুশবুর নত মুখ দেখে অধর কোণে বাঁকিয়ে হেসে বলে, থাকতে বলছো? আবার যদি তোমার উপরে জোর খাটিয়ে ফেলি? তুমি তো তখন বাধা দেবে না, পরে আবার কথা শোনাতেও ছাড়বে না। আইদের কথা শুনে খুশবু ওর বুকে আস্তে আস্তে থাবা মারতে থাকে। আইদ খুশবুকে টেনে জড়িয়ে নিলে খুশবু আইদের বুকে মুখ গুজে বলে, আপনার তো আমার উপরে জোর খাটানোর অধিকার আছেই। তুমি দিচ্ছ সে অধিকার? না দেওয়ার কি আছে? আপনি আমার হাজবেন্ড, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। খুশবুর কথা শুনে আইদ বুঝতে পারে খুশবু ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। আইদ খুশবুকে ওইভাবে ধরেই বলে, এই মেয়ে, আমি না খেয়ে আসছি, তুমি কি আমাকে না খেয়ে রাখতে চাচ্ছ? আইদের কথা শুনে খুশবু লজ্জা পেয়ে ওকে ছেড়ে দেয়। রুমে আসতে লাগলেই রুমের লাইটটা জ্বলে ওঠে। খুশবু রুমে এসে দেখে ওর মা ট্রে ভর্তি খাবার এনে টেবিলে রাখছে। খুশবুকে ভেতরে আসতে দেখে বলে, জামাইকে খেতে দিয়ে দিস, আমি আসছি, কিছু লাগলে বলিস। ওর মা কথাটা বলে বের হয়ে যায়। খুশবু খাবারের ট্রেটা থেকে খাবারগুলো ঠিকঠাক করছিল। সেই সময় পেছন থেকে আইদ ওকে জড়িয়ে ধরে বলে, শাশুড়ি দেখছি জামাইয়ের উপরে খুব যত্নশীল। হুম, শুধু বউটার প্রতি ছিল না। খুশবু, একটা মানুষের অতীত টেনে কথা বলা ঠিক না। ভুলে যেও না, সে তোমার মা। হুম, মা, এই জন্যই তো মানতে কষ্ট হতো। আমি জানি আম্মু এখন ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে। সে যে তার ভুলটা বুঝতে পেরেছে, এই অনেক। কথাটা বলতে বলতেই আইদ খুশবুর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। খুশবু কিছু বুঝে ওঠার আগেই রিদান খুশবু বলে দুইবার ডেকে ভেতরে এসে দাঁড়িয়ে যায়। আইদও সিটকে দূরে সরে যায়। খুশবু তো লজ্জায় শেষ। রিদান জানতো না যে আইদ আসছে, তাই ওইভাবে ঢুকে পড়েছে। রিদান ওদের অস্বস্তিটা বুঝতে পেরে বুক সেলফের দিকে এগিয়ে গিয়ে বই খুঁজতে খুঁজতে বলে, আইদ, কখন আসছো? রিদান এমনভাবে কথাটা বলে যেন একটু আগেই ওদের তিনজনের মাঝে অস্বস্তিকর কিছুই ঘটেনি। আইদ খুশবুর কাছুমাছু মুখ দেখে মুখ টিপে হেসে বলে, এই তো ভাইয়া, কিছুক্ষণ। খুশবু, তোর ওই হাফ মেন্টাল বান্ধবী হঠাৎ করে ভালো হয়ে গেল কিভাবে রে? কেন ভাইয়া, তুমি কি ওর এই ভালো হওয়াটা মেনে নিতে পারছো না? রিদান বোনকে স্বাভাবিক করার জন্য কথাটা বলে, কিন্তু বোন যে এমন একটা কথা বলবে কে জানতো। রিদান খুশবুর দিকে চোখটা ছোট ছোট করে তাকিয়ে ভেঙিয়ে বলে, হ্যাঁ রে, একদম মেনে নিতে পারছি না। একেবারে তো হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তুই যেভাবে ছোটবেলায় চোখের পানি নাকের পানি এক করে কান্নাকাটি করতি, আর কিছুটা নাকের পানি খেয়েও নিতি। রিদানের ভেঙানো দেখে আইদ জোরে হেসে ওঠে। খুশবু রেগে ভাইয়ের দিকে ছুটতে ছুটতে বলে, ভাইয়া, তুমি কিন্তু আমাকে ভেঙাচ্ছ। খুশবু ধরার আগেই রিদান রুম থেকে বেরিয়ে গেছে। আইদকে হাসতে দেখে খুশবু প্রথমত রেগে গেলেও পরেক্ষণে ওর হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আইদ খুশবুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে ওর দিকে ভুরু নাচিয়ে কি জিজ্ঞাসা করলো। খুশবু মুচকি হেসে কিছু না বলেই আইদকে খেয়ে নিতে বলে। আইদ বেডের উপরে বসে বলে, খাইয়ে দাও। খুশবু বিনা শব্দে খেয়ে নিয়ে দিতে লাগলে আইদ অবাক হয়ে যায়। আইদ বুঝতে পারে খুশবু ওর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। আইদের খাওয়া শেষ হলে খুশবু প্লেট বাটি রেখে দেখে আইদ শুয়ে পড়েছে। খুশবু দরজাটা লাগিয়ে দিয়ে লাইটটা অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে আইদের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। আইদ ঠোঁট চেপে হেসে খুশবুকে বুকে টেনে নেয়। খুশবু বলে, আম্মু কি এখনো আমার উপরে রেগে আছে? খুশবুর প্রশ্নে আইদ কি বলবে ভেবে পাচ্ছে না। খুশবু তো কখনো এই কথা জিজ্ঞাসা করেনি। এতদিন পর এই কথা বলছে, এখন ওকে কি বা জবাব দেবে। খুশবু আইদের থেকে কোনো জবাব না পেয়ে যা বোঝার বুঝে যায়। খুশবুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। খুশবুর চোখের পানি আইদের শার্ট ভেদ করে বুক ভিজিয়ে দিতেই আইদ চমকে ওঠে। কান্নাকাটি করলে কিন্তু যা করতে চাচ্ছি না তাই করে ফেলবো নে। আইদের কথা শুনে খুশবু কান্নার মাঝেই হেসে ফেলে। খুশবুকে হাসতে দেখে আইদ শান্তির শ্বাস ফেলে। কিন্তু কয়েকদিন বা এইভাবে এড়িয়ে যাবে। আইদ এইসব ভাবতে ভাবতেই খুশবুর মাথায় হাত বুলিয়েতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে খুশবু ঘুমিয়ে পড়ছে। কয়েকদিন পর বিকালে
খুশবু লিভিং রুমে ওর শাশুড়িকে দেখে অবাক হয়ে যায়। নিজের অবাকতা ভুলে শাশুড়ির উদ্দেশ্যে সালাম দিয়ে বলে, কেমন আছেন আম্মু? মেহেরিন পারভিন মনে মনে অপরাধ বোধে ভোগে। মেয়েটা এমনভাবে কথা বলছে যেন ওনার সাথে কিছুই হয়নি। মেহেরিন পারভিন নিজের চোখের জল ছেড়ে দিয়ে বলে, এতদিন পর আম্মু আসছে, এই জন্য আম্মুকে জিজ্ঞাসা করছো সে কেমন আছে? আমার আদরের ছেলেটাকে হারিয়ে আমার মাথা কাজ করে না। কি বলতে কি না কি বলেছি কি করেছি আমি নিজেও জানি না। এই পাগলি মাটাকে পাগল ছাগল ভেবে তাকে মাফ করে দাও। খুশবু ওনার হাতটা চেপে ধরে বলে, প্লিজ আম্মু, এভাবে বলবেন না। আমি তোমাকে নিতে আসছি, আর কোনো কথা বলবে না, চুপচাপ আমার সাথে বাড়িতে ফিরবে। আইদ রাতে বাসায় এসে অন্ধকার রুম দেখে লাইটটা জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ভ্রম মনে করে পরনের শার্টটা খুলে প্যান্ট খুলতে লাগলে খুশবু চেঁচিয়ে ওঠে, অসম গিয়ে চেঞ্জ করেন। আইদ কথাটা শুনে খুশবুর দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের দৃষ্টি ভ্রম মনে করে ওখানেই প্যান্টটা চেঞ্জ করতে লাগলে খুশবু এবার অন্যদিকে ঘুরে তাকায়। আইদি শুধু একটা শর্টস পরে বিছানার মাঝ বরাবর ঠাস করে শুয়ে পড়ে। আইদকে চোখ বন্ধ করে নিতে দেখে খুশবু অবাক হয়ে যায়। খুশবু রেগে আইদকে ঝাঁকিয়ে বলে, আমাকে এভাবে ইগনোর করার মানে কি? আইদ এবার ধরপড়িয়ে উঠে বসে। পর পর চোখ ডোলা দিয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকলে খুশবু বলে, আমি না থাকায় কি ড্রিঙ্কস করে বাসায় আসা ধরছেন? আইদ এবার বুঝতে পারে ওর সামনে সত্যি খুশবু। আইদ খুশবুর দুই গাল ধরে ঠোঁটে চুমু দিয়ে বলে, দেখো, একদম ড্রিঙ্কস করিনি তো। আইদের কাজে খুশবু হতভম্ব হয়ে যায়। মুখে বললেই হতো, এভাবেও বলতে হবে? খুশবু একটু লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিয়ে বলে, এতক্ষণ এমন করলেন কেন? আমি তো তোমায় দেখে দৃষ্টিভ্রম ভেবেছিলাম। হুম, তার জন্যই এখানে প্যান্ট চেঞ্জ করতে হবে? বইয়ের সামনেই তো করেছি। আইদ মুখ টিপে হেসে কথাটা বললে খুশবু ওর দিকে রেগে তাকায়। আইদ দাঁত বের করে হেসে বলে, কখন আসছো? বিকালের দিকে, আম্মু নিয়ে আসছে। মা নিজের ভুল বুঝতে পেরেছে ভেবে আইদও ভীষণ খুশি হয়। আজকে অবশেষে টানা 2 বছর পর বন্যা আর রিদানের বিয়ের দিন ছিল। বন্যা আর রিদানকে কোনোভাবে ডিস্টার্ব না করলেও রিদানকে বাসা থেকে ওর বাবা মা এমনকি খুশবুও বিয়ের জন্য চাপ দিতে থাকে। ভাইয়ের এমন ছন্নছাড়া জীবন খুশবু মানতে পারছিল না, এই জন্য বিয়ের জন্য চাপ দেয়। শেষমেশ রিদান নিজেই জানায় বিয়ে যখন করতেই হবে বন্যাকেই করতে চায়, কারণ ও জানতো বন্যা এখনো ওর অপেক্ষাতেই আছে। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়, এই জন্য আইদ খুশবুকে রাতেই বাসায় নিয়ে চলে যায়। তার জন্য খুশবু আইদের উপরে রেগে আছে। আইদ রুমে এসে দেখে খুশবু রুমে নাই। আইদ ভাবে খুশবু হয়তো এখনো রেগে আছে। পরেক্ষণেই ড্রেসিং টেবিলের আয়নার সাথে একটা চিরকুট লাগানো, যাতে লেখা আছে, দুই চোখ ভরে যতই দেখি তোমার ওই হাসি মাখা মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। আইদের ঠোঁটের কোণে বিস্তর হাসি দেখা যায়। খুশবু পেছন থেকে আইদের পিঠে মাথা রেখে ঠেকিয়ে ওকে জড়িয়ে ধরে। আইদ এই 2 বছরে খুশবুকে কখনো ওর প্রতি কোনো রকম অভিযোগ করতে দেয়নি। মাহিদ প্রেমিক হিসাবে যেমন সেরা ছিল, আইদ হাজবেন্ড হিসাবেও অতুলনীয়। খুশবু আইদকে ভালোবাসলেও মাহিদকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারেনি, আর কখনো ভুলতে পারবেও না, কারণ আইদের মাধ্যমে খুশবু প্রতিটা মুহূর্ত মাহিদকে উপলব্ধি করতে পারে।